24 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে আমাদের হিন্দু ভাইরা। 7 দিন টাইম দিচ্ছি, এই সরকার যদি আমার হিন্দুদের সম্পত্তি হিন্দুদের কাছে ফেরত না দেয়, এই সরকারের অধীনে হিন্দুরা কোনো নির্বাচনে যাবে না। প্রতিষ্ঠার বাসভবন করা হবে। এদিকে এবার ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দিল হিন্দুরা। অন্যদিকে আওয়ামী লীগ কর্মীরা এই সুযোগে রাজপথে নামে। ডক্টর ইউনূসের বাসভবন তুলপাড়, সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। খিলক্ষেত এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের যে অস্থায়ী পূজা মণ্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে স্থানীয় পর্যায়ে দেশীয় পর্যায়ে খুব একটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাই সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছে তিনি। ধানমন্ডি 32 ভেঙেছে, তাদের ক্ষোভ ছিল আওয়ামী লীগের দিকে, কিন্তু গোড়ায় হাত দিলে এই ধানমন্ডি 32 মুক্তিযুদ্ধের ইতিহাস। ছাত্র জনতাকে বাদ দিয়ে তাদেরকে ওভারলুক করে ইতিহাসে হিরো হতে চায় প্রফেসর ইউনূস, আসিফ নজরুল গং, কিন্তু ছাত্র জনতা টের পেয়েছে এটা হতে দেবে না। তারা ক্লিয়ার কাট অবস্থান নিয়েছে, কোনো ফাজলামি হতে দেবে না। আমাদের প্রত্যাশা ছিল নতুন সরকারের সময় দেশ তরতর করে এগিয়ে যাবে, দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। সকলে এর আগে সরকারকে যেভাবে আমরা অভিযুক্ত করেছি, এর আগের সরকারকে আমরা ফ্যাসিস্ট বলেছি, সেই চিত্র থেকে আমরা একেবারেই উল্টা 360 ডিগ্রি উল্টা চিত্র দেখতে পাবো। অর্থাৎ বিশ্ব জরিপ বলছে শান্তি একেবারে নেই বাংলাদেশে। এই এক বছরে 33 ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। নির্বাচন করে যারা চিল্লাইতেছেন তাদের মুখে টেপ লাগাই দিবে আগামীকাল। হ্যাঁ, যে শোডাউনটা হইলো বড় দলের, হাই ওই শোডাউন দেখা তো বইলেই ফেলাইছিল নির্বাচন দিতেই হবে। দ্য ইকোনমিস্ট বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক মস্ত বড় ভুল করেছে। সে ভুলটি করেছে তারা গত মে মাসে। ব্রিটিশ এই প্রভাবশালী গণমাধ্যমটি 26 জুন বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান সংকট রয়েছে, সেই অস্থিতিশীল পরিস্থিতি এবং সংকট মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সফলতার থেকে ব্যর্থতার সম্মুখীন বেশি হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস অনেক পদক্ষেপ নিয়ে ব্যর্থ হয়েছেন এবং তার বিরুদ্ধে অনেকে সরাসরি অ্যাকশন নেয়। ইতিমধ্যে বাংলাদেশের ঢাকায় হিন্দুদের মন্দির ভাঙাকে কেন্দ্র করে হিন্দুরা ডক্টর ইউনূসকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। এইটার বিচার যদি না হয় তারা ডক্টর ইউনূসের বাসভবন ঘেরাও করবে এবং এইটা কিন্তু তারা ইতিমধ্যেই অনেক কার্যক্রম চালাচ্ছে, রাজপথ উত্তাল করে আন্দোলন করতেছে, মিছিল করতেছে। এরই সাথে কিন্তু আমরা আওয়ামী লীগ কর্মীদেরকেও দেখতে পারি যে আপনারা জানেন আওয়ামী লীগ কর্মীরা চায় বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে, ডক্টর ইউনূসকে বিদায় করবে। দর্শক শ্রোতা, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। সর্বশেষ বাংলাদেশের অবস্থা এবং ডক্টর ইউনূস কী করেন, তার উপর কী প্রভাব পড়ে, দেশের রাজনীতি নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলোর বাকি অংশগুলো দেখলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন বাংলাদেশের রাজনীতির সর্বশেষ অবস্থা। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। 24 ঘন্টার আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূসকে আমাদের হিন্দু ভাইরা। 24 ঘন্টার ভিতরে যদি অন্তর্বর্তীকালে সরকার উনি যদি এটার সুষ্ঠু বিচার না করে, উনি যদি এটার আমাদেরকে কোনো সুষ্ঠু বিচারের আওতায় আমাদের না আনতে পারে, ইভেন আমাদের মন্দির কেন উইদাউট নোটিশ ছাড়াই ভেঙে গুড়িয়ে দিল বুলডোজার দিয়ে, কেন থানা থেকে আমাদেরকে কোনো নোটিশ দিল না, কেন আমাদেরকে আগামী একটা বার্তা দিল না এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে, এটার জন্য আপনার হিন্দু ভাইদের 24 ঘন্টার আলটিমেটাম। আচ্ছা, এই 24 ঘন্টার আলটিমেটামে কি আছে আমি আপনাদেরকে এটা আগে জানাচ্ছি। 24 ঘন্টার আলটিমেটামে আছে নাম্বার 1, 24 ঘন্টার ভিতরে যদি এটার সুষ্ঠু বিচারে তারা দাবি জানাচ্ছে, এই বিচারের দাবি যদি তারা না পায় তাহলে তারা ডক্টর ইউনূসের যমুনা ভবন ঘেরাও করবে, ইভেন যে রেলওয়ের যে উপদেষ্টা আছে তার বাসভবনও ঘেরাও করবে, ইভেন বাংলাদেশে যত রেল স্টেশন আছে, বাংলাদেশে আপনার রেলওয়ে যত রাস্তাঘাট আছে সমস্ত রাস্তাঘাট তারা ব্রেকেট দিয়ে বন্ধ করে দিবে। মানে বাংলাদেশে ভয়ঙ্কর একটি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আমাদের হিন্দু ভাইয়েরা। এখন কথা হচ্ছে, আপনারা শুরুতেই দেখতে পারলেন যে তারা বারবার কান্নাকাটি করে বলা বলি করতেছে, বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সামনে তারা একই কথা বলতেছে যে অন্তর্বর্তীকালে সরকার আমাদের মন্দিরগুলা যে ভেঙে দিল, এই দুর্গা মন্দির যে ভেঙে দিল, সরকারের পক্ষ থেকে না আছে কোনো নোটিশ, না আছে কোনো অবজেকশন, থানা থেকে থানার ওসি এসআই কিংবা থানা পর্যায়ে যে আপনার বড় অফিসারগুলো আছে তাদের থেকে আমরা কোনো নোটিশ পাই নাই, আমাদের কোনো কমপ্লেনও জানাই নাই, ইভেন আমাদের যে ধর্মের যে নাকি সভাপতি, যে নাকি এলাকা ভিত্তিক যে নাকি সভাপতি, তাকেও আপনার জানানো হয় নাই। তো তাকে যদি জানাইতো কিংবা আমাদেরকে যদি কোনো নোটিশ দিত তাহলে আমরা সেখান থেকে সরাই ফেলতাম, কিন্তু অন্তর্বর্তীকালে সরকার এটা কোনো নোটিশ জারি করে নাই। এখন এটাকে কেন্দ্র করেই আপনার হিন্দু ভাইরা তারা 24 ঘন্টার আলটিমেটাম দিলেন। এখন তাদের বিভিন্ন কথাবার্তা যে তারা বলা বলি করতেছে যে আপনার এই একই রাস্তায় ঠিক একই জমিতে আমাদের যে দুর্গা মন্দিরটা ভেঙে দিল, ঠিক একই রাস্তায় কেন্দ্র করে তাদের কথা লজিক আছে যে
এই রাস্তাকে কেন্দ্র করে আপনার মসজিদ আছে, মাদ্রাসা আছে, পলিটিক্যাল পার্টিগুলার অফিস আছে, তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তো ওগুলার উপর তো কোনো আক্রমণ করলো না, কেন আমাদের দুর্গা মন্দিরকেই ভেঙে দিল? হ্যাঁ, ভাঙছে, সমস্যা নাই, এটা আমার কথা না, তাদের কথা, যে ভাঙছে সমস্যা নাই, কিন্তু আমাদের একটা নোটিশ দিতে পারতো, আমাদের প্রতিমাগুলো আমরা সরাই ফেলতাম, আমাদের যে আসবাবপত্র ছিল সেগুলো আমরা সরাই ফেলতাম, তারপরে নয় এই জায়গাটা সরকার যেহেতু চাইছে দিতে তো হবেই, আমরা দিয়ে দিতাম, তাই না? তারা তো সুন্দর কথা বলছে, এই কথার ভিতরে তো কোনো অন্যায় নাই, কোনো বেআইনি তো নাই, ন্যায্য কথা বলছে, তাই না? কারণ আপনি যদি বা কোনো প্রতিষ্ঠানের উপর দখল করতে চান এজ আ সরকার হিসাবে, তাহলে আপনাকে অবশ্যই সরকারি সেই স্টেপে আপনাকে আগাতে হবে, ইভেন লিগেল অ্যাকশনে যেতে হবে। লিগেল অ্যাকশনে যাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে 3টা নোটিশ পাঠাতে হবে যদি আপনি সেই জায়গা দখল করতে চান, মানে সরকারি কোনো বা দেশের জন্য কাজে লাগাতে চান। 3টা নোটিশ। এখন 3টার ভিতরে কি একটা নোটিশ দিছে এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে? না, দেয় নাই। তারা ডিরেক্ট বোল্ডাজার নিয়ে জাস্ট ঢুকে গেছে এবং সেখানে ভাঙচুর ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতেই পারলেন। এখন কথা হচ্ছে, ওনারা যে বললো যে মসজিদ কেন ভাঙলো না, মাদ্রাসা কেন ভাঙলো না, ইভেন পলিটিক্যাল পার্টিগুলার যে অফিসগুলো আছে, যে ক্লাবগুলো আছে, ওগুলা কেন ভাঙলো না, কেন আমাদের মন্দিরের উপরই আক্রমণ করলো, কেন করলো? বাংলাদেশ কি একটা মুসলিম কান্ট্রি? হ্যাঁ, বাংলাদেশে আপনার 2% কিংবা 3% মুসলমান, আলহামদুলিল্লাহ। তবে এটা তো মুসলিম কান্ট্রি না, এটা হচ্ছে আপনার গণতান্ত্রিক বাংলাদেশ। আর এই গণতান্ত্রিক বাংলাদেশে যার যার ধর্ম সে পালন করবে, তাই না? তো এইটাই তো হচ্ছে। কিন্তু আপনারা কি করলেন? ভেঙে উড়িয়ে দিলেন। এখন তারা যে বলতেছে মসজিদ কেন ভাঙলেন না, এই প্রশ্নের উত্তর আপনি কি দিবেন? আপনার কাছে কোনো প্রশ্ন আছে? না, ওনারা তো বলে নাই যে মসজিদকে ভাঙতেই হবে। ওনারা কি বলছে? আমাদেরকে নোটিশ কেন দিলেন না? কেন নোটিশ দিলেন না? এটা নোটিশ তো দিতে পারতেন। তো অন্তর্বর্তীকালে সরকার কেন নোটিশ দিল না? আর এটাকে কেন্দ্র করেই 24 ঘন্টার আলটিমেটাম। দেখেন একটা কথা বলি, বর্তমান অন্তর্বর্তীকালে সরকারে যে বাজার আছে, এই যে আপনারা যেভাবে মন্দিরকে মানে কেন্দ্র করে বুলডোজার চালালেন, ঠিক আপনার কি বলে এই ধানমন্ডির 32 নাম্বার বাসা যেভাবে ভেঙে দিয়েছেন, এখন এরা কি বলতেছে মানে হিন্দু ভাইয়েরা যে মসজিদ কেন ভাঙলো না? তো এখন কি আমাদের মানে মুসলমানদের উপরে কি আঙ্গুলটা আসতেছে কিনা? হ্যাঁ, লজিক্যালি কিন্তু তাদের কিন্তু কথা লজিক আছে। কেন আপনারা ভাই কি করেন এগুলো বলেন তো? আপনারা নিজেদের ধর্মকে নিজেরাই মনে করে ছোট করেন। কেমন ইসলামিক এটা আছে? ইসলামিক এটা আছে বলেন তো? ইসলামিক কি আছে? যদি কেউ মুসলমান ধর্ম গ্রহণ করতে না চায় তাহলে জোর করার কোনো অধিকার বা কোনো রাইট নাই। খিলক্ষেত এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের যে অস্থায়ী পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেটা নিয়ে স্থানীয় পর্যায়ে, দেশীয় পর্যায়ে খুব একটা গণমাধ্যম সোচ্চার হয়নি, গণমাধ্যমে তেমন গুরুত্বপূর্ণ খবর আমরা দেখিনি, কিন্তু বিশ্বব্যাপী এটা আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, বিশ্বব্যাপী এর প্রতিবাদ শুরু হয়েছে। যখন বিশ্বব্যাপী প্রতিবাদ শুরু হয়েছে তখন আমরা দেখলাম যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আলাদা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো যে যে ঘটনাটা করা হয়েছে, এবং রেলওয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যে ঘটনাটা ঘটানো হয়েছে সেটা আইনের মধ্যেই ঘটানো হয়েছে, আইনের ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে আছে, নিশ্চিন্তে আছে, তাদের উপরে কোনো ধরনের অত্যাচার করা হচ্ছে না। এবং গভর্নমেন্টের পক্ষ থেকেও বেশ একটা মজাদার বিবৃতি দেওয়া হয়েছে, প্রধান উপদেষ্টার পেজ থেকে সেই বিবৃতিটা প্রকাশ পেয়েছে। সেই অবস্থান নিয়ে সরকারের কি অবস্থান, সরকার কি বলতে চাইলো, কি ঘটেছে সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। বলছিলাম গতকালকে খিলক্ষেতে পূজা মণ্ডপ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখেছি, স্পষ্টভাবে ভিডিওতে দেখেছি যে প্রতিমা সহ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ সরকারের যে বিবৃতি, গভর্নমেন্ট থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেই বিবৃতিতে বলা হয়েছে যে অস্থায়ী মন্দিরের প্রতিমা শেষে, একেবারে শেষ লাইন, এত বড় বিবৃতি পড়ার উপায় নেই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা আপনারা পড়ে শোনাবো। গভর্নমেন্টের পক্ষ থেকে শেষ লাইনে বলা হচ্ছে যে অস্থায়ী মন্দিরের প্রতিমা যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। যে প্রতিমা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, গুড়িয়ে দেওয়া হলো, সেটা নাকি যথাযোগ্য মর্যাদার সঙ্গে বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে। বিসর্জন কারা দিল? সরকারের আইনশৃঙ্খলা বাহিনী, সরকার, নাকি সনাতন ধর্মাবলম্বীরা সেখান থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে বালু নদীতে বিসর্জন দিল? সেটা একটা বড় প্রশ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় কি বলছে? পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেন্দ্র করে গণমাধ্যমের নিউজের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, সাথে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেটাও দেখে নিতে পারেন। শিরোনামে বলা হচ্ছে অস্থায়ী মণ্ডপ অপসারণের বিষয়ে ব্যাখ্যা দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্যাখ্যা দিতে এক ধরনের বাধ্য, কারণ আন্তর্জাতিক অঙ্গনে এটা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। ব্যাখ্যায় তারা কি বলছে? ব্যাখ্যায় বলছে ঢাকার খিলক্ষেতে এলাকা অস্থায়ী মণ্ডপ অপসারণের ব্যাপারে তারা ব্যাখ্যা দিয়েছে
সেখানে বলা হয়েছে কোনো পরিস্থিতিতে সরকারি জমি দখল করে কোনো ধর্মীয় স্থাপনা নির্মাণ করা অনুমোদিত নয়। ব্যাখ্যায় বলা হয়েছে ঢাকার খিলক্ষেত এলাকায় একটি দুর্গা মন্দির ধ্বংসের অভিযোগে গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তবে প্রকৃত ঘটনা হলো গত বছর দুর্গাপূজার সময় পূর্বানুমতি ছাড়াই স্থানীয় হিন্দু সম্প্রদায় বাংলাদেশ রেলওয়ে মালিকানাধীন একটি জমিতে অস্থায়ী পূজা মণ্ডপ স্থাপন করেছিল। পরে রেলওয়ে কর্তৃপক্ষ এই শর্তে অনুমতি দেয় যে পূজা উদযাপন শেষে সঙ্গে সঙ্গে আয়োজকরা অস্থায়ী মণ্ডপটি সরিয়ে ফেলবেন। কিন্তু দুঃখের বিষয় 2024 সালের অক্টোবরে পূজা শেষ হওয়ার পর আয়োজকরা পারস্পরিক শর্ত লঙ্ঘন করে অস্থায়ী মণ্ডপটি সরিয়ে নিতে অস্বীকৃতি করে। পরে তারা সেখানে একটি মহাকালী মন্দির অর্থাৎ কালী মূর্তি স্থাপন করে। বারবার স্মরণ করিয়ে দেওয়ার পরেও দুর্ভাগ্যবশত তারা রেলওয়ে কর্তৃপক্ষকে উপেক্ষা করে মণ্ডপটি স্থায়ী করার উদ্যোগ নেয়। 2024 সালের ডিসেম্বরে রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয় সম্প্রদায়ের প্রতিনিধি মণ্ডপের আয়োজকদের সঙ্গে আলোচনা করে অনেক কথা বলেছে। আরও বলা হয়েছে ঢাকা টঙ্গী 3য় 4র্থ সেকশন ডুয়েল গেজ নির্মাণ, অর্থাৎ সেখানে নতুন করে রেড লাইন নির্মাণ করা হবে, সেই কারণে সেই জমি প্রয়োজন, এই কারণেই উচ্ছেদ করা হয়েছে। এরপরে বলা হয়েছে গত 24 এবং 25 জুন বাংলাদেশ রেলওয়ে অবশেষে সবাইকে সমস্ত অনুমোদিত স্থাপনা অপসারণের নির্দেশ দেয়, যার মধ্যে পূজা আয়োজকদের অস্থায়ীভাবে নির্মিত মণ্ডপটি অপসারণের নির্দেশও দেওয়া হয়। অবশেষে 26 জুন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ রেলওয়ে খিলক্ষেত এলাকায় রেল ট্র্যাক বরাবর সমস্ত অনুমোদিত স্থাপনা শান্তিপূর্ণভাবে উচ্ছেদ করে। এই জায়গাটা মনে রাখবেন যে 24 এবং 25 তারিখে তাদেরকে আবার বলা হয় এবং 26 তারিখে সেটা ধ্বংস করে দেওয়া হয়। শেষ দিকে বলা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব যে প্রসঙ্গটা বললাম, শেষ দিকে যেটা বলা হয়েছে, বাংলাদেশ সব সম্প্রদায়ের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে উপাসনালয়ের সুরক্ষা। বাংলাদেশকে তার সমন্বিত ঐতিহ্য বজায় রাখতে কখনো বাধা দেওয়া হয়নি। প্রতিটি নাগরিক তার বিশ্বাস নির্বিশেষে বিভিন্ন অন্তর্ভুক্তিমূলক ও উন্মুক্ত সমাজে স্বাধীনভাবে বসবাস করতে, যা বলা লাগে যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়েরা বিভিন্ন জায়গায় বলা হয়েছে হিন্দু সম্প্রদায়েরা অনিরাপদ নয়, তারা নিরাপদ, তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে না। কিন্তু এই যে একটা জায়গায় 24 এবং 25 জন তাদেরকে বলা হয় সরিয়ে নিতে এবং 26 জন উচ্ছেদ করা হয় বুলডোজার দিয়ে। রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। কিন্তু প্রকৃত সত্য কি? প্রকৃত সত্য হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বলেছিলাম যে 23 তারিখ রাতে সেখানে একটা মব তৈরি করা হয়। সেখানে স্থানীয় তৌহিদি জনতার নাম দিয়ে একটা বড় মিছিল করা হয় এবং শর্ত দেওয়া হয় পরের দিন বেলা 12টার মধ্যে এই মন্দির এখান থেকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ এবং সেখানকার গণমাধ্যমের বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন জনের কথাও এসেছে যে ওই এলাকার 99% মুসলমান, তাদের সেই মানে কি বলে ইমানে আঘাত লাগছে, তাদের এই মন্দির সেখানে রাখা যাবে না। 99% মুসলমানের এলাকায় কেন এখানে মন্দির হবে, এই কারণে ওখানে বড় মিছিল করা হয় এবং সেটা ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়। তারপরে থানা থেকে তাদের সঙ্গে একটা সমঝোতা করা হয়। সমঝোতার মাধ্যমে তারা আলটিমেটাম দেয় যে আগামীকালকে দেশের যে অস্থিতিশীল পরিস্থিতি এবং চলমান সংকট রয়েছে, সেই অস্থিতিশীল পরিস্থিতি এবং সংকট মোকাবেলা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সকল পদক্ষেপে যে অন্তর্বর্তীকালীন সরকার সফল হয়েছে তা কিন্তু নয়, বরঞ্চ এমন অনেক ক্ষেত্র রয়েছে যে সকল ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার সফলতার থেকে ব্যর্থতার সম্মুখীন বেশি হয়েছে এবং সেই সকল ব্যর্থতার কারণেই বর্তমানে আন্তর্জাতিক নানামুখী চাপের মধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে পড়তে হচ্ছে এবং সেই সুযোগকে কাজে লাগাচ্ছে বর্তমানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিভিন্নভাবে আন্তর্জাতিক মহলে পতন হওয়ার পর থেকে কিন্তু তাদের যে রাজনৈতিক অবস্থান রয়েছে সেই রাজনৈতিক অবস্থানটিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ বিভিন্ন লবিস্ট নিয়োগ করেছে এবং সেই সকল লবিস্ট কর্তৃক অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ সময়ের পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি তারা উপস্থাপন করছে কিংবা নানা ধরনের আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। সেই সকল আইনি লড়াই সমূহে কখনো আওয়ামী লীগের পক্ষে একটি বিষয় গিয়ে দাঁড়াচ্ছে, কখনো বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে। তবে এই পক্ষে বিপক্ষে দাঁড়ানোর প্রভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেমন তাদের গৃহীত অনেক সিদ্ধান্ত থেকে সরে আসে, আবার কখনো কখনো এমন অনেক বাড়তি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, যার কারণে বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে সেই গণতান্ত্রিক পরিবেশে এবং আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই জাতীয় সংসদের নির্বাচনের মধ্যেও কিন্তু প্রভাব বিস্তার করতে শুরু করে। ইতিমধ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তারেক রহমান, ওনার বৈঠক হয়েছে এবং বৈঠক পরবর্তী সময়ে কিন্তু আসন্ন জাতীয় সংসদের নির্বাচনে ফেব্রুয়ারিতে হবার একটি প্রসঙ্গ বিএনপি বারবার উল্লেখ করছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার প্রসঙ্গটি এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেমন ঘোষণা করেছিলেন 2026 সনের জুনের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে, তাও যদি সঠিক সময়ে সংস্কার এবং বিচার সম্পূর্ণ হয় তাহলে।
এবং পরবর্তীতে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের সেই সংস্কার এবং বিচার সম্পূর্ণ হলে 2026 সনের জুন মাসে নির্বাচন দেওয়ার পক্ষে অবস্থান করছে। কিন্তু বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ লন্ডনের বৈঠকের পরবর্তী সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রসঙ্গটি উল্লেখ করেছেন সেই প্রসঙ্গটি একান্তই বিএনপির নিজস্ব বলেই কিন্তু বিশ্লেষকরা মনে করছেন। এদিকে বাংলাদেশ জামাতে ইসলাম এবং অন্যান্য যে সকল ইসলামী আন্দোলনের রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার যে নির্বাচনটি রয়েছে সেটি চাওয়ার পক্ষে রয়েছে। এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি জামাত সহ এনসিপি ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলও কিন্তু স্থানীয় সরকার নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচন আগে দিবে নাকি জাতীয় সংসদ নির্বাচন প্রথমে দিবে এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট কোনো বার্তা প্রদান করেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্নভাবে বাংলাদেশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে সেনাপ্রধান, রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন এবং ঐক্যমত কমিশনের যিনি প্রধান রয়েছেন ওনাদের সাথে কিন্তু বৈঠক করছেন এবং সেই সকল বৈঠকের পর যে ফলাফল উঠে আসছে সেই ফলাফলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। এখন পর্যন্ত জাতীয় ঐক্যমত কমিশন যেটি গঠিত হয়েছে সেই কমিশন থেকে যে সকল ফলাফল এসেছে সেই ফলাফল একটি রেজাল্ট দিচ্ছে বা একটি বিষয় এখানে উপস্থাপন করছে এবং সেই বিষয়টি হচ্ছে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এখনো যে ঐক্যর কথা বলা হচ্ছে সেই ঐক্য কিন্তু গঠিত হয়নি। ইকোনমিস্ট বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এক মস্ত বড় ভুল করেছে। সে ভুলটি করেছে তারা গত মে মাসে। ব্রিটিশ এই প্রভাবশালী গণমাধ্যমটি 26 জুন বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। দুটি প্রতিবেদনের বিষয়বস্তু মোটামুটি একই রকম। এর মধ্যে একটি শিরোনাম ছিল আ বিগ মিস্টেক বাই বাংলাদেশ, রেট্রিবিউশন ইজ বাইং উইথ রিফর্ম, যার অর্থ হলো বাংলাদেশের বড় ভুল, সংস্কারের সঙ্গে প্রতিশোধের লড়াই চলছে। প্রশ্ন হলো ইকোনমিস্টের দৃষ্টিতে সেই বড় ভুলটি কি আর কার সঙ্গে কার প্রতিশোধের লড়াই চলছে? ব্রিটিশ সাময়িকীটি বলছে বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ডক্টর ইউনূস সরকারের শাসনামলের সবচেয়ে বড় ভুল। এটি পুরনো রাজনৈতিক প্রতিশোধের চক্রকে আবার জাগিয়ে তুলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি বলছে এখনো ব্যাপক জনসমর্থন থাকায় বাংলাদেশের বর্তমান সরকার উচিত আওয়ামী লীগের উপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার করে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। যে ইকোনমিস্ট গত 16 মে তাদের খবরের শিরোনাম করেছিল পরিবর্তনের পথে বাংলাদেশ, নেতৃত্বে ডক্টর ইউনূস, কিন্তু 1.5 মাসের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও ডক্টর ইউনূসের শাসন নিয়ে গণমাধ্যমটির চিন্তাধারার ব্যাপক পরিবর্তন ঘটেছে। এখন তারা বলছে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর ইউনূস, কিন্তু 11 মাস পর কি সেই প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়ন হয়নি? গণমাধ্যমটি প্রশ্ন রেখেছে 17 কোটি 40 লাখ মানুষের এই দেশটি কি তাদের নতুন শুরুর সুযোগকে হাতছাড়া করে ফেলছে? গণমাধ্যমটির সুপারিশ হলো ডক্টর ইউনূসকে প্রতিশোধের নীতি থেকে সরে এসে নেলসন ম্যান্ডেলা হতে হবে, ক্ষমা ও পুনর্মিলনের নীতি নিয়ে কাজ করতে হবে, না হলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নের মুখে ফেলবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। প্রায় 1 বছর আগে 2024 সালের আগস্ট মাসে গণ আন্দোলনে ক্ষমতা হারান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলে যান ভারতে, দায়িত্ব নেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই আন্দোলন বিশ্বব্যাপী এতটা সাড়া ফেলেছিল যে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে 2024 সালে কান্ট্রি অব দ্য ইয়ার বা বর্ষসেরা দেশ হয় বাংলাদেশ। 19 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছিল। তখন ইকোনমিস্ট বলছে 2024 সালে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তনকে যোগ্যতার মাপকাঠি হিসেবে নেওয়া হয়েছে। বছরটিতে বিজয়ী দেশ হচ্ছে বাংলাদেশ। গত 10 মাসে ইকোনমিস্ট বাংলাদেশকে নিয়ে যতগুলো স্টোরি করেছে সবগুলোতে ডক্টর ইউনূস ও তার সরকার নিয়ে ইতিবাচক মনোভাবই ছিল। গত বছরের 13 নভেম্বর প্রতিবেদনে বলা হয়েছিল অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন শান্ত বা স্টেবল। এমনকি গত 16 মে যে প্রতিবেদনটি প্রকাশিত হয় তাতে বলা হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ যে নতুনত্বের দিকে যাচ্ছে তাতে নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক ইউনূস। কিন্তু মাত্র 1.5 মাসের মধ্যে ইউনূস ও তার শাসন ব্যবস্থা নিয়ে সুর পাল্টে গেছে সংবাদ মাধ্যমটির। 26 জুন ব্রিটিশ গণমাধ্যমটি বাংলাদেশকে নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য ইকোনমিস্টের এডিটোরিয়াল পলিসি অনুযায়ী এটি খুবই রেয়ার ঘটনা, কারণ খুব বেশি বড় ধরনের ঘটনা না থাকলে এই সংবাদ মাধ্যমটি একই দিনে একই দেশ নিয়ে দুটি প্রতিবেদন প্রকাশ করে না। এমনকি 5 আগস্ট শেখ হাসিনা পতনের পরেও তারা একই দিনে দুটি খবর প্রকাশ করেনি।
26শে জুন প্রথম প্রকাশ করা প্রতিবেদনটির শিরোনাম ছিল আবেগ মিস্টেক বাই বাংলাদেশ। এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের 11 মাস পার হলেও পরিস্থিতি এখনো উত্তপ্ত, রাজনৈতিক বিক্ষোভ চলছে, অনেক রাজনীতিবিদ প্রতিপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে, তারা সমঝোতার পথে হাঁটতে অনিচ্ছুক। অন্যদিকে শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ। মার্কিন সহায়তা হ্রাস ও শুল্ক আরোপ বাংলাদেশের উন্নয়নকে হুমকির মুখে ফেলেছে, আর দেশের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক সংকটে। এখন প্রশ্ন উঠেছে, 17 কোটি 40 লাখ মানুষের এই দেশ কি নতুন সুযোগটিও নষ্ট করে ফেলবে? তবে মোহাম্মদ ইউনূস বলেছেন, তার পরিকল্পনা সঠিক পথে আছে। সম্প্রতি দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে 84 বছর বয়সী ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশিরা যে গভীর সংস্কারের প্রত্যাশা করছে তা বাস্তবায়নের সময় লাগবে। ইকোনমিস্টের এই প্রতিবেদনটিতে বলা হয়েছে, অর্থনীতির ক্ষেত্রে ডক্টর ইউনূসের সরকার কিছু ভালো খবর পাচ্ছে। শেষ বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্ভবত যে বিশাল অন্যতম একটি টার্গেট ছিল, স্বপ্ন ছিল, সেটি সফল হচ্ছে না, হওয়ার কথাও নয়। 24-এর যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান, তার পেছনে নিশ্চয়ই অনেক ধরনের প্লট নির্মাণ করা ছিল, যেগুলো আস্তে আস্তে সব বের হচ্ছে। তারপরেও সাধারণ দৃষ্টিতে যে গণ অভ্যুত্থান ছাত্র জনতা নেতৃত্বে সংগঠিত হয়েছিল, সেই জনতাকে পাশ কাটিয়ে, ছাত্রদের একটি বিশাল অংশকে পাশ কাটিয়ে একটি বিশেষ অংশ সব ধরনের কৃতিত্ব ছিনতাই করে নিল। অর্থাৎ যাদের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, এবং সেই কৃতিত্ব পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস বা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারীরা ছিনতাই করার চেষ্টা করছেন, এবং যার কারণে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে, তাই না? মানে তার নেতৃত্বে সরকার গঠনের দিনটিকে আমি প্রথম থেকে বলছিলাম যে নতুন বাংলাদেশ দিবস কোন যুক্তিতে, কোন হিসেবে ঘোষিত হয় সরকারিভাবে, এবং এখন এই ঘোষণা নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, সেই কৃতিত্ব ছিনতাই করা ছাত্রদের সঙ্গে, এবং তাদের সাথে রয়েছে জামাতে ইসলামী। 3টি দিবস ঘোষণা করা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে। 17 জুলাই শহীদ আবু সাইদ দিবস, 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন, যেখানে তিনি সরাসরি বলছেন 8 নয় 5 আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত। এর আগে সেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা প্রত্যাখ্যান করেছে সরকারের এই সিদ্ধান্তকে 8 আগস্ট জাতীয় সরকারি দিবস হিসেবে ঘোষণা করার বিষয়টিকে, এবং দলের শীর্ষ নেতাদের একজন হাসনাত আব্দুল্লাহ তিনি যা বলেছেন আপনারা নিশ্চয়ই এর মধ্যে শুনেছেন। তিনি বলেছেন নতুন বাংলাদেশের জন্ম হয়েছে 5 আগস্ট, 8 আগস্ট না, 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। খুবই সিগনিফিকেন্ট এই কথাটি, সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না, আমাদের একটি মনে রাখা দরকার। যাই হোক, সার্জিস আলম আরেক নেতা বলছেন 8 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, দ্বিতীয় স্বাধীনতার নষ্টের বা ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং দ্বিতীয় স্বাধীনতা দিবস। সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন বাংলাদেশ বলে কিছু নেই, স্রেফ একটি সরকারের পতন হয়েছে, এবং মানুষ সম্ভবত এটাই চেয়েছিল, এর বাইরে আর কিছু নয়। এবং শুরু থেকে আমরা দেখছি যে মুক্তিযুদ্ধকে ছোট করে সেখানে 24কে রিপ্লেস করার একটা অপচেষ্টা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই রিসেট বাটনের কথা উল্লেখ করেছেন। সেই রিসেট বাটন নিয়ে অনেক ধরনের সমালোচনা হলো, মানুষের সন্দেহ সংশয়, নানান ধরনের দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হলো মানুষের মাঝে। যদিও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সেই রিসেট বাটন শব্দ দুটির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও তা কেউ মেনে নেয়নি, এবং অনেকেই বলেছেন বা এখনো বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে বঙ্গবন্ধুর পর্যায়ে নিয়ে যেতে চান। যদি সত্যিই তা হয়ে থাকে, স্রেফ ছেলে মানুষই, ছেলে মানুষ এই কারণে যে আমরাও ছোটবেলায় ভাবতাম যে বড় হয়ে আইনস্টাইন হব, বড় হয়ে আলেকজান্ডার হব, এর চেয়ে বেশি কিছু বললাম না। যাই হোক, এবং এর বেশ কিছু লক্ষণও অনেকের কাছে স্পষ্ট হতে লাগলো। বঙ্গবন্ধুকে ফ্যাসিবাদের জনক বানানো হলো, আর সারা বিশ্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা বা তার প্রভাব যে কতটা বিশাল সেটি প্রমাণের চেষ্টা করা হতে লাগলো। ডক্টর ইউনূসকে হিরো বানানোর চেষ্টা করা হতে লাগলো। আওয়ামী লীগের দায় বিভিন্ন জায়গায় অবশ্যই আছে, কিন্তু পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য 17 বছরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের, মন্ত্রীদের, এমপিদের যে বিচার কার্যক্রম সেটি শুরু হলো যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে। যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল, এখন সেখানে আওয়ামী লীগ আসামি,
মনে হচ্ছে আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করেছে। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয় বা সমন্বয়ক উপদেষ্টাদের বিষয়ে কথা হয়, আর অনেক বিষয় নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।